মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না। তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে। এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। তারা ভিতরগতভাবেই একটা ফেসিবাদী দল। আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস, গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস, এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায়, সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম, আমাদের ব্যবস্থা। সেটা কখনোই এটা সঠিক ছিল না, কখনোই এটা গণতান্ত্রিক ছিল না। তো ৭৫-এর পরে যে বাংলাদেশটা নতুনভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল, সেটাও আমরা অর্জন করতে পারি নাই। ৯০-এর সময়টাতে ৩ দলীয় জোটের রূপরেখা হলো, সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল। কিন্তু আমরা কি দেখেছি যে ৩ দলের রূপরেখার ভিত্তিতে ৯০-তে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো, আর অনেকগুলো পরিকল্পনা আসলো। এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক ৯০ পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে, দেশ তারা চালিয়েছে, শাসন করেছে। কিন্তু তারা ৯০ যে কমিটমেন্ট, সেখান থেকে তারা দূরে সরে এসেছে। ৯০-এর কমিটমেন্টের মধ্যে তারা থাকে না। এটা আওয়ামী লীগও থাকে নাই, এটা বিএনপিও থাকে নাই। এবং বিএনপির সাথে তখন জামাত ছিল, তাদেরও একই ধরনের ভূমিকার কথাই আমরা দেখি। তো আমরা তো সেটা বাংলাদেশে নতুন করে চাই না। এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে। মানুষের জীবন তো এত সস্তা নয়। মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন। সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে। এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত, তারা জীবন দিতে চান। কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে? কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে, তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে, জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে, তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না? এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেব? অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই দায়ভারটা গ্রহণ করতে হবে। আমরা যদি ৭১-এর পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম, তাহলে তো আমাদেরকে এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হতো না। যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন, তাহলে তো ৭৫-এর ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে আমাদেরকে যেতে হতো না। এই দেশটা এই রক্তক্ষয়ী রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতিটা শুরু করতে পারতাম। তো বাংলাদেশ যে পেশিশক্তির রাজনীতিতে আসলো, বাংলাদেশ যে রক্তক্ষয়ী রাজনীতির মধ্যে আসলো, তার দায়ভার তো ৭১-এর পরে আমরা যেভাবে রাষ্ট্র কাঠামোটা তৈরি করতে চেয়েছিলাম বাংলাদেশের জনগণ, সেটা না পারার কারণে এটা হলো। তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে, সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে নাই। এবং শুধু দায়ভার না, আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতাটা ভিতরগতভাবে আছে। তারা ভিতরগতভাবেই একটা ফেসিবাদী দল। তারা ৭১ থেকে ৭৫-এ তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন, সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা তারা ৮-এ ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেন নাই। তারা আবারও স্বৈরাচারী হয়েছে। আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় আওয়ামী লীগীয়, এবং এই পরিবর্তনটাকে নাকি আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না, এমন ধরনের সংশোধনী তারা সংবিধানের মতো অন্তর্ভুক্ত করলেন। এই সংবিধান থেকে একদলীয় বানিয়ে ফেললেন। সংবিধান তো কোনোভাবেই এক দলের কোনো বিষয়বস্তু হতে পারে না। রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো এক দলের বিষয় হতে পারে না। এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উচ্চারিত একটা বিষয়। সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকে, তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি?